টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি অদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালো ভাবা বোধ হয় উচিত হয়নি আমার। রাইট অদ্রিজা? ও সরি সরি, মিসেস রক্তিম মাহমুদ। অদ্রিজা টলমলে চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, সেই ছেলেটা তাকে ভালো ভেবেছিল ভাবতে তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়ে থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখ তাকিয়ে বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতোমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতে আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাব এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করলো। কাল রাতে ড্রাঙ্ক থেকে ওদের সাথে কি করেছে তা ভেবেই শরীর শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজর অদ্রিজার দিকে তাকিয়েই ভালোভাবে পর্যবেক্ষণ করলো তাকে। ভেজা চুল থেকে টপ টপ পানি গড়াচ্ছে, শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভিজে গিয়ে লেপটে সরিয়ে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখন লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট শেষ পর্যন্ত অদ্রিজা কথাটা মস্তিষ্কে কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও অদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না অদ্রিজার প্রতি। আর যাই হোক, শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েটিকেই কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখ জোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখে নিজের ভিতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতো নিজেকে হাস্যোজ্জ্বল রেখে দাঁতকে নিয়ে বলল, রেগে যাচ্ছেন আপনি। আমি কিন্তু আপনাকে কখনো রাখতে দেখিনি। অন্দিনা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভিতর অদ্ভুত কষ্ট হচ্ছে। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা ব্যাংক লোন মেটাতে তখন তার পরিবারের বেহাল দশা। তখনই রক্তিমের বাবা রক্তিমকে বিয়ে করার প্রস্তাবটা রেখেছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজেদের বাড়িঘর বিক্রি করে পথে নেমেছিল অদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়াই ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম লুকায়নি। প্রথম দিন থেকে বলে এসেছে সে তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট না করতে, কিন্তু এই ছাড়া যে কোনো পথ নেই ওর। 3টে টিউশনি করে বাবার অর্ধেক ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি মুখে রাখা কোনো কালে সম্ভব নয়। তাই তো রক্তিমের মতোই একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চিনে নারীর শরীর। আদৌ কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনই কি মনে জায়গা করতে পারবে? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুব নর্ম আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো একটু অপমান কিংবা একটু ঘৃণা কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করিয়ে চোখ টলমল করলো তার। দাঁতে দাঁত চেপে এটাকে নিয়তি ভেবে নিয়ে চোখ বন্ধ করলো সে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলে শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিতে রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, আই ডোন্ট কেয়ার অদ্রিজা। অ্যান্ড ইউ নো দ্যাট অদ্রিজা, আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনীয় শরীরটাকেই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমায় কিছুই যায় আসে না অদ্রিজা। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সঙ্গে সময় কাটায় তারাও টাকার বিনিময়েই সময় কাটায়। সো
ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব। এর থেকে বেশি কিছুই আশা রাখবেন না অদ্রিজা। অদ্রিজার চোখ বেয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ল। কত সহজে ওইসব মেয়েদের সাথে তার তুলনা করলো, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর হাতও ধরতে দেয়নি সে। হয়তো সৃষ্টিকর্তা তার ভাগে এটাই রেখেছিল ভেবে দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যাঁ, টাকার জন্যই তো বিয়েটা করেছে সে। এখন রক্তিমের চাহিদা মেটানোর খোরাকেই তো সে। তাই তো গতকাল রাতে নীরবে সবটা সহ্য করেছে সে, কিছু বলনি। চোখ জোড়া বন্ধ করে বারবার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনব না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার, সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝি? ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, টাকার জন্য আজ আমার হয়েছেন, কাল অন্য কারো হয়ে যাবেন না। অবশ্য নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছুই চেনে না। এবং আমি জানি আপনিও একদিন সেই আমার জীবন থেকে বিদায় নেবেন। সেদিনটা খুব শীঘ্রই হলেই ভালো হয়। অদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে, খুব। রক্তিম প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে যে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিটা তো তাই, তবু কেন কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখে বাঁকা হাসলো, অনেকটা তাচ্ছিল্য করে বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন আর এত সহজে কষ্ট ফেলে চলবে অদ্রিজা? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরো কতটা ভয়ঙ্কর কষ্ট দেবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না অদ্রিজা। অদ্রিজা চোখ মেলে চাইল। ভর্ত চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বাঁকা হাসলো। তার মুখে ফু দিয়ে কপালের ছোট চুলগুলো উড়িয়ে দিয়েই আবার বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না। ইউ নো হোয়াট? আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। অদ্রিজা তাতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা তো আমার কর্তব্য। স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী ছিলাম না। প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না অদ্রিজা। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর অদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে নিজের প্রতি জন্মালো একরাশ ক্রোধ আর রাগ। দিহান ক্লাসের সবগুলো নোটস নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে নেহা শতবার ডাকলেও কোনো জবাব দিল না সে। কুকুরান্না চুল, চোখ কালো, মোটা ফ্রেমের চশমা, লম্বা চওড়া শরীরের চেকের শার্ট। হন্তদন্ত হয়ে 3 রাস্তার মোড়ে এসে স্থির হয়ে দাঁড়াতে পেছন থেকে দৌড়ে আসলো নেহা। দিহান মিনমিনে চোখে তাকিয়েই বিরক্তিতে কপাল কুঁচকে নিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি সমস্যা তোর? আমার পিছু পিছু ছুটে চলেছিস কেন তুই? নেহা দুপা বাড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলল। এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে মুখে এলোমেলো হয়ে লেপ্টে আছে। চুলগুলো কানে গুঁজে নিয়েই বলে উঠল, তুই বলেছিস তুই দ্রিজাকে ভালোবাসিস? পুরো ক্লাসে বিশ্রী এক গল্প চলছে তোরা দ্রিজের নাকি রিলেশন ছিল। রিলেশনের কথা দ্রিজের পরিবারের জানাজানি হতেই নাকি ওর বিয়ে হয়ে গেল। তাই তো বিয়েতে কাউকে বলেনি। আরো কত কিছু। এগুলো কতটুকু সত্য দিহান? আমি জানি এসব মিথ্যে, সবটা মিথ্যে। নিহান বিরক্তিতে কপাল আরও কিছুটা কুঁচকে নিল। তারপর বলল, তো নেহা আবারও বলল, তো মানে দ্রিজের শ্বশুর বাড়ি বা স্বামী কারোর কানে এই কথাটা গেলে ওরা কি ভাববে জানিস? বুঝতে পারছিস তুই? অথচ আমরা সবাই জানি দ্রিজা কেমন মেয়ে। ও তো তুই ছাড়া কোনো ছেলের সাথে কোনোদিন কথাও বলেনি দিহান। নিহান ছোট্ট শ্বাস ফেলল, তারপরে ঠোঁট টেনে হাসলো। নেহার দিকে এক নজর তাকিয়েই বলল, কথাটা দ্রিজা নিজেই বলেছে সবাইকে। ওকে জিজ্ঞাসা করব এসবের মানে কি। আমি ওখানেই যাচ্ছি।
বন্ধু মহলে সবার একই প্রশ্নের সম্মুখীন হতে হতে বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোর সাথে একটু বিরক্তি নিয়ে কথা বলেছি, এছাড়া কিছু না। দ্রিজাই যেহেতু বলেছে, সেহেতু ওর জন্য তোর তো চিন্তা করা লাগবে না নেহু। দিহানের কথাটা শেষ না হতেই নেহা বলে উঠল, আমিও যাবো নিহার, দ্রিজার থেকে শুনতে চাই আমি সবটা। দিহান ক্লান্ত চাহনিতে তাকালো। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। সকাল থেকে রাত পর্যন্ত 4টা টিউশনি আর আবার কোচিং করাতে হয়। পুরোটা সময় তার ব্যস্ততার মাধ্যমেই কাটে, তবুও চোখে মুখে তার কখনো এইটুকু ক্লান্তির চাপ দেখা যায়নি, কিন্তু আজ দেখাচ্ছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হয়তো আকস্মিকভাবে ভালোবাসার মানুষটার জন্য অন্য কারো হয়ে যাওয়ার খবর শুনেছে। ছোট্ট শ্বাস ফেলে নিহার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমি একা যেতে চাইছি নেহু, তুই পরে দেখা করে নিস। তাছাড়া আমি সবটা জানলে তোকে অবশ্যই জানাবো। প্রত্যুত্তরে নেহার থেকে কোনো উত্তরের প্রত্যাশা না রেখে কয়েক পা বাড়িয়ে সামনে গিয়ে দাঁড়ালো দিহান। একটা রিক্সা ডেকে নিয়ে রওনা দিল নিজের গন্তব্যে। মনে তার হাজার প্রশ্ন। এভাবে একদিনে অদ্রিজার বিয়ে। এখনও মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না কথাটা, কিছুতেই না। মাথায় যখন একঝাঁক চিন্তা, ঠিক তখনই নিজের মোবাইলটা বেজে উঠল। দিহান হাতের মোবাইলে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ওপাশে মানুষটা অদ্রিজা দিলেও কলটা রিসিভ করতে মন চাইল না তার, কিছুতেই না। অন্যদিন হলে ঘটনাটা অন্য কিছু ঘটতো। অদ্রিজার কল পাওয়া মাত্রই কথা বলার তীব্র আকাঙ্ক্ষা ফুরাতে কল রিসিভ করে প্রথমেই সেই বলতো, কিন্তু আজ মন চাইল না কল ধরতে। অদ্রিজার প্রতি জন্মেছে তার রাশি রাশি অভিমান, ক্ষোভ, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আর বিষিয়ে তুলছে তার মনটাকে। তখন সন্ধে পেরিয়ে রাত 9টা। নিজের মোবাইলে মায়ের 15টা মিসড কল দেখে মৃদু শ্বাস ফেলল অদ্রিজা। এই বাসায় সে ছাড়াও 3জন মানুষ, অথচ কেউ কারোর সাথে তেমন কথা বলে না। রক্তিমের বাবাকে অফিসে যাওয়ার আগে রক্তিমের মায়ের সাথে হালকা কথা বলতে দেখেছিল সে। তারপর রক্তিমের বাবা বেরিয়ে যাওয়ার পর ভদ্রমহিলাকে আর কথা বলতে দেখেনি সে। প্রয়োজন ছাড়া বোধহয় কথাই বলে না ভদ্রমহিলা। অন্যদিকে রক্তিম, তাকেও তার বাবা মায়ের কারোর সাথে একটু শব্দ করতে দেখেনি সে। বাবা মায়ের সামনে তাকে রবর সমান কোনো যন্ত্রই মনে হচ্ছিল অদ্রিজার। অদ্ভুত, এই বাসাটাই অদ্ভুত। বাসার মানুষগুলো বেশ অদ্ভুত। প্রয়োজন ছাড়া এরা একে অপরের সাথে কথা বলে না, আর না অদ্রিজার সাথে কথা বলেছে কেউ। পুরো দিনটা কেমন যেন নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তে খুশির নিভে এলো। কল রিসিভ করে হালকা গলায় বলে উঠল, আম্মু সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধ হয়, না বলাতে বোধহয় রাগ করেছে রে। অদ্রিজার চোখ জোড়া আবারও টলমল করলো। বুকের ভিতর উথলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল, একটা সময় নিজের করবে বলে তার অনুভূতির মূল্য সে দিতে পারেনি, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টা বছর পরও দিহান কোনো দিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে এইটুকু কথা তো দূর, অনুমতি না নিয়ে শরীর স্পর্শ করলো। অদ্ভুত, সব পুরুষ বোধ হয় এক হয় না ভেবে অদ্রিজা টপাটপ পানি ফেলল চোখ থেকে। মৃদু কণ্ঠে ওহ কথাটা বলেই কল কাটল। সামনের আয়নাটায় নিজেকে পরখ করতেই চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়েই ঘেরা ছিল। চুল সরাতে স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়ল সে ফ্লোরে। কাঁদতে কাঁদতেই বলে উঠল, আমি তো চাইনি এমন কাউকে যে কিনা মন বলতে কিছুই বোঝে না, শুধু শরীরই তার কাছে সব। প্রতিদিন কত মেয়ের সাথে যে সময় কাটায় আমি জানি না, তবে আমি তো এমন কাউকে চাইনি। তবে আমার সাথেই কেন এমন সৃষ্টিকর্তা? আমারই ভাগ্যে এমনই কেউ কেন? কেন আব্বু মারা গেল? কেন তুমি ছেড়ে চলে গেলে এভাবে আমাকে আব্বু? আমি ওই লোকটাকে কোনোদিন ভালোবাসতে পারবো না, কোনোদিনও না। তবুও তার সাথে আমাকে সংসার করতে হবে, তবুও তার সাথে আমার পুরোটা জীবন জড়িয়ে। ওয়াশরুমের দেয়ালে রক্তিমের রক্তের ছাপ।
দেয়ালে একের পর এক ঘুষি দিতেই ব্যস্ত সে। হাতে রক্ত গড়িয়ে দেয়াল রাঙা হলো, নিচে ফোঁটা ফোঁটা রক্ত পড়লো, তবুও ক্ষান্ত হলো না রক্তিম। নিজের সবটুকু রাগ নিজের হাতের উপর দিয়েই মেটাচ্ছে। দেয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে অস্পষ্ট স্বরে কিছু একটা বলল সে, যা স্পষ্ট বোধ হলো না অদ্রিজার মস্তিষ্কে। রক্তিমের মায়ের কথা অনুযায়ী খাবার দিতে এসেছিল সে এই রুমে ঢুকে রক্তিমের অদ্ভুত এই কাজ থেকে হতবাক হলো সে। অদ্ভুত চোখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ রক্তিমের দিকে। লোকটা কি এমনই অদ্ভুত? নিজের হাতকে নিজে এইভাবে ক্ষতবিক্ষত করছে, ব্যথা কি লাগছে না? অদ্রিজা দুপা এগুতে নিতেই মুখের সামনে ওয়াশরুমের দরজাটা ঠাস করে বন্ধ করে নিল রক্তিম। চিৎকার করে বলে উঠল, আপনি আমার রুমে কাউকে আমি অ্যালাউ করি না। এটা বলেননি আপনাকে মিস্টার অ্যান্ড মিসেস মাহমুদ? অদ্রিজা পা জোরে স্থির করে দাঁড়িয়ে গেল। এই রুমটা রক্তিমের তার জানা ছিল না। স্বাভাবিকভাবেই ভেবে বসেছিল গতকাল যে রুমে সে আর রক্তিম ছিল ওটাই রক্তিমের রুম। সে তো কেবল রাতের খাবারটা দিতে এসেছিল। রক্তিমের আম্মুর কথা অনুযায়ী এই রুমে ঢোকা যে নিষেধ আছে তা তো জানতো না। ছোট ছোট শ্বাস ফেলেই বলল সে, না বলেনি, আমি জানতাম না আপনার এই নিষেধাজ্ঞার কথা, আর এটাও জানতাম না যে এটা আপনার রুম। আমি তো অদ্রিজা বাকি কথাটা বলতে পারল না। ভেতর থেকে বেরিয়ে আসলো রক্তিম। চুলগুলো ভেজা, টপাটপ পানি গড়াচ্ছে কপালে, ধবধবে সাদা লম্বা চওড়া শরীরে, কোমরে একটা তোয়ালে পেঁচানো কেবল। চোখ যেন অসম্ভব লাল হয়ে আছে তার। চোয়াল শক্ত রাখা সে মুখটা অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছিল। অদ্রিজা সেই মুখ চাহনিতে এক নজর তাকিয়েই দ্রুত নজর সরালো। চোখ নামিয়ে রক্তিমের হাতের দিকে তাকাতেই কেঁপে উঠল সে। রক্ত এখনো গড়াচ্ছে, টপাটপ করে পড়ছে ফ্লোরে। সঙ্গে সঙ্গে অস্ফুট স্বরে বলে উঠল অদ্রিজা, আপনার হাত। রক্তিম বাঁকা হাসলো। হাত থেতলে গেছে, রক্তগুলো টলমলে হাতে খেলা করছে। হাতটা এক ঝাড়া দিতেই রক্তে ছিটে পড়ল দেয়ালে। দাঁত কেলিয়ে বলে উঠল, খেয়াল নিচ্ছেন নাকি? অদ্রিজা মুখ কালো করলো, মৃদু স্বরে বলে উঠল, আপনার খাবারটা দিতে এসেছিলাম। গুড। টেবিলের ওপর রেখে চলে যান। আর শুনুন, আর কখনো এই রুমে ঢুকবেন না, সুযোগ পেলেও ঢুকবেন না, কখনোই না, মনে থাকবে? অদ্রিজা মাথা নাড়ালো, যার অর্থ তার মনে থাকবে। দুপা পিছিয়ে খাবারটা টেবিলে রাখতে রাখতেই পুরো রুমে এক নজর চোখ ঘোরালো সে। পুরো রুমে এলোমেলো, ফ্লোরটাও জামা কাপড়ে অগোছালো, স্তূপে পরিপূর্ণ। জানালার পর্দায় ময়লা জমেছে বিছানার চাদরটাতেও ময়লা। গভীরভাবে পুরো রুমটা ভালোভাবে দেখতে দেখতে কল বাজল রক্তিমের। রুমে অদ্রিজার উপস্থিতিটা পুরোপুরি ভুলেই বসে সে কল রিসেপ্ট করে বলে উঠল, হ্যালো বেবি, হাউ আর ইউ? পুরো বাক্যটা কান পর্যন্ত পৌঁছাতে না পৌঁছাতেই ঘুরে তাকলো অদ্রিজা। রক্তিমের চাউনি তার বিশেষ একটা প্রভাব পড়ল না। সেই নির্বিকারভাবে কথা বলতেই থাকলো ওপাশের তার কোনো এক প্রেমিকের সাথে। পুরো রুমে যে অদ্রিজা নামের কোনো একটি মেয়ে তার কথাগুলো পুরো মনোযোগ দিয়ে শ্রবণ করছে তার বিশেষ একটা পাত্তা দিল না সে। বরং রুমে যে আদৌ কেউ আছে তাই বেমালুম ভুলে বসে প্রেমালাপ শুরু করলো। প্রায় 20 মিনিট পর নিজের কথা শেষ করেই ফোনটা ছুঁড়ে মারল নোংরা বিছানা চাদরের এক পাশে। অদ্রিজা থেকে তাকাতেই বিরক্তি নিয়ে চিৎকার করে বলে উঠল, বলেছিলাম না চলে যেতে, কথা কানে যায়নি আপনার? অদ্রিজা কেঁপে উঠল। এতক্ষণ অন্য একজনের সাথে শান্ত ভঙ্গিতে প্রেমালাপ করা লোকটাই হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। লাল টকটকে চোখ জোড়ে কঠোর নজর নিক্ষেপ করতেই ঈষৎ কেঁপে উঠল অদ্রিজা। চোখ ঠোঁট চেপে কিছু বলার আগেই রক্তিম আবারও চেঁচিয়ে বলে উঠল, বলেছিলাম আমার রুমে কাউকে অ্যালাউ করি না, আপনি জোরপূর্বক ঢুকে পড়েছেন। আমি আপনাকে তাও কিছু বলিনি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি কতটুকু সাফার করতে হতো তা আপনার জানা নেই। অদ্রিজা বোকার মতো তাকিয়ে রইল। রক্তিমের হঠাৎ চেঁচানোতে কিছুটা ভয় পেয়ে ছোট ছোট নিঃশ্বাস ফেলল সে। 2-1 মিনিট নীরব থাকার পরে কথা বলার সাহস পেল সে।
তারপর চারদিকে আরেক নজর তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, আপনার হাতটা ব্যান্ডেজ করিয়ে নেওয়ার প্রয়োজন রক্তিম। আমি ফার্স্ট এইড বক্স। একদম স্ত্রী হওয়ার চেষ্টা করবেন না অদ্রিজা, একদমই না। আপনি আমার এক রাতের সঙ্গী ছিলেন, ব্যাস। এর বাইরে এসব কেয়ার, খাবার নিয়ে আসা, ব্যান্ডেজ করা কোনোটাই করবেন না আপনি। আর যদি মনে করেন এইসব করে আপনি আমার মনে জায়গা করে নিতে পারবেন, ইউ আর রং অদ্রিজা, কমপ্লিটলি রং। রক্তিম মাহমুদ নারীদের মনে নয়, নারীদের শরীরে বিশ্বাসী, ভালোবাসা নয়, কামনায় আসক্ত। পেছন থেকে নিজের থেতলে যাওয়া হাতটা দিয়ে অদ্রিজার বাম হাতটা মুচড়ে ধরে কথাগুলো বলল রক্তিম। হাতের রক্তগুলো মাখামাখি করে লেগে গেল অদ্রিজার হাতে আরও পিঠে। অদ্রিজা হাত ব্যথা অস্পষ্ট স্বরে বলল, আহ। আওয়াজটা করতেই রক্তিম বাঁকা হাসলো। মাথা নামিয়ে অদ্রিজার কানের কাছে মুখ এনে দাঁত কেলিয়ে বলল, ব্যথা পেলেন অদ্রিজা? অদ্রিজা ঘাড় ঘুরিয়ে রক্তিমের দিকে তাকালো। রক্তিমের মুখে হাসি ঝুলানো তেরা বেঁকা দাঁতগুলো স্পষ্ট দৃশ্যমান হলো দাঁত কেলিয়ে হাসাতে। হাসিটা অসুন্দর নয়, বরং মোহনীয়। কিন্তু হাসি দিয়ে যে একটা মানুষকে বিচার করা যায় না, নয়তো এই সুন্দর হাসিটার মতে মানুষটাকেও সুন্দর ভাবত সে। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। লম্বা চওড়া মানুষটার বুকের সাথে তার পিঠে মিশে আছে, হাত ভেজা চুলগুলো ছুঁয়ে আছে তার গালে। হাত ব্যথার চেয়েও নিজের এতটা কাছে একটা পুরুষ মানুষের উপস্থিত ভয়ঙ্কর। অস্বস্তিতে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজের হাতটা ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। রক্তিম হাসলো। অদ্রিজা কষ্ট পাওয়ার জন্য আরো জোরে মুচড়ে ধরল হাতটা, তারপরে বলল, পারবেন না ছাড়াতে। অদ্রিজা চোখ জোড়া বন্ধ করে ব্যথা সহ্য করার চেষ্টা চালালো, যেন হাতটা ভেঙে গুড়িয়ে যাবে। মাংসপেশিগুলো ব্যথায় তরতর করতেই দাঁতে দাঁত চেপে অস্পষ্ট সুরে বলে উঠল অদ্রিজা, হাঁটা ছাড়ুন রক্তিম, লাগছে। লাগুক। রক্তিমের নির্বিকারে দেওয়া উত্তরে অদ্রিজা ছটফট করে উঠল। ব্যথায় কাতরে উঠতেই নিজের হাতটা বার কয়েকের টেনে হিচড়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না সে। রক্তিমের মতো মানুষের সাথে পারাটা অবশ্য সম্ভবও নয়। শক্তপোক্ত পেটানো শরীর, অদ্রিজার মতো 2 কি 4 জনই সেটাকে একসাথে মারলেও কাজ হবে না। অদ্রিজা ছোট শ্বাস ফেলতেই চোখের পানি গড়িয়ে পড়ল। কঠিন গলায় বলে উঠল, হ্যাঁ লাগুক, লাগুক। আমিও দেখি কতক্ষণ আপনি এইভাবে ব্যথা দিতে পারেন, আর আমিও কতটুকু সহ্য করতে পারি। রক্তিম হা হু করে হেসে উঠল। অদ্রিজার ডান হাতটাও মুচড়ে পেছনে নিয়ে একসাথে চেপে ধরল 2 হাত। তারপর অদ্রিজার কানের কাছে ফিসফিসিয়ে বলল, রক্তিম বলতেই মেয়েরা পাগল, কিন্তু ব্যথা সহ্য করেও রক্তিমের হাতটা কাছাকাছি থাকার সুযোগ হারাতে চাইলেন না। এটা তো পিওর ভালোবাসা। ওয়াও। অদ্রিজা তাচ্ছিল্য হেসেই বলে উঠল, ভালোবাসা? ভালোবাসা আদৌ আপনার মতো মানুষ বুঝতে পারে রক্তিম? ভালোবাসাটা মনের বিষয়, দুজনের মনের বিষয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে আপনার না আছে মন, আর না আছে অন্য দিকের মানুষটার মন বোঝার ক্ষমতা। তাই আপনার দ্বারা ভালোবাসাটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনই কারোর পক্ষে আপনাকে ভালোবাসাটাও সম্ভব নয়। আর যেখানে ভালোবাসাটাই সম্ভব না, সেখানেই পিওর ভালোবাসা খুঁজে নিয়েছেন আপনি। হাস্যকর। তার মানে বলছেন আপনি কখনো আমায় ভালোবাসবেন না? আমার জন্য ভালোবাসা জন্মাবে না আপনার মনে কোনোদিন, তাই তো? নিঃসন্দেহে না। আপনার মতো চরিত্রহীন পুরুষকে আর যাই হোক ভালোবাসা যায় না রক্তিম, কোনোভাবেই না। কি অদ্ভুত ব্যাপার জানেন, এই চরিত্রহীন রক্তিম বলতেই মেয়েরা পাগল হয়ে যায়। রক্তিমের প্রতি মেয়েদের ভালোবাসা জন্মাতে জাস্ট 2 মিনিটের সময় লাগে না। আর আপনি তো সেইখানে কিছুই না অদ্রিজা। কি নৌটা অদ্রিজা, আপনি খুব শীঘ্রই আমাকে ভালোবাসবেন। এই যে আজ তেজ নিয়ে বলে উঠলেন কখনোই ভালোবাসবেন না, সেই দিন কিন্তু আপনি নিজের মাঝে নিজেই মরবেন, কেবল আমাকে ভালোবাসেন এই কথাটা ভেবেই। একটা চাপা কষ্ট সেদিন আপনার পিছু ভাড়া করবে, শুধু এই মানুষটাকে ভালোবাসেন বলে। আর সেদিন আপনি আফসোস করবেন, কেন আমার সাথে আপনার দেখা হলো না নিয়ে, কেন আমার প্রতি আপনার অনুভূতি জন্মালো সেইটা নিয়ে, যেমনটা সবাই করে আর কি। আফসোস, আপনিও তাদের মতো উদাহরণ হতে চলেছেন। কথাগুলো বলে অদ্রিজার হাত জোড়া ছেড়ে দিল রক্তিম।
অনেকক্ষণ পর নিজের হাত ছাওড়া জোড়া শক্ত বাহু জোড়া থেকে মুক্তি পেয়ে শিথিল হতে লাগলো যেন হাতের মাংসপেশিগুলো। ফর্সা ধবধবে চিকন হাত জোড়ায় রক্তিমের আঙ্গুলের ছাপ স্পষ্ট। অদ্রিজার হাতের দিকে এক নজর তাকিয়েই বলে উঠল, ছাড়লেন কেন? আমি তো বলেছিলাম লাগুক, আরো লাগুক, আমি সহ্য করে নিব। অদ্রিজার কথাটা শুনে রক্তিম কাবার থেকে নিজের শার্ট বের করে পরতে পরতেই অদ্রিজার দিকে তাকালো। চেহারায় কঠোরতা স্পষ্ট, নাকের অগ্রভাগ আর ফর্সা গাল হালকা লাল দেখাচ্ছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো হাত খোপা করা। পরনে তার খয়েরি রঙের সুতি শাড়ি। মেয়েরা নাকি শাড়িতে সুন্দরী হয়ে ওঠে, অদ্রিজাকেও শাড়িতে ভীষণ মানিয়েছে। সাদা ধবধবে শরীরে এই রমণীকে প্রতিবারই দেখে সিগ্ধ নজরে চেয়েছে সে। আজও ব্যতিক্রম হলো না। খুঁটিয়ে খুঁটিয়ে অদ্রিজাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিতে নিতে অদ্রিজা তাচ্ছিল্য মাখা হেসে চলে যেতে নিচ্ছিল। রক্তিম বিরক্ত হয়েই বলে উঠল, দাঁড়ান, এক পায়ে দাঁড়িয়ে থাকুন, আপনার শাস্তি। অদ্রিজা হতবিহ্বল চোখে তাকাতেই রক্তিম তা উপেক্ষা করে ট্রাউজার হাতে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। মিনিট পাঁচ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অদ্রিজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেভাবেই দাঁড়িয়ে আছে অদ্রিজা। মুচকি হেসে দুপা এগিয়ে চেয়ার টেনে বসলো সে। ট্রাউজারের পকেট থেকে একটা রুমাল বের করে টেবিলে রাখলো। অদ্রিজার দিকে তাকিয়ে ভ্রু চেয়ে বলে উঠল, এদিকে আসুন। অদ্রিজা দুকদম এগিয়ে গম্ভীর গলায় বলল, বলুন। রক্তিম থেতলে যাওয়া ডান হাতটা এগিয়ে দিয়ে সামনে, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে উঠল, আপনার অনেক দরদ হয়েছিল না আমার এই হাতটার প্রতি? নিন, বেঁধে দিন রুমালটা। অদ্রিজা অবাক হয়ে তাকালো। কয়েক সেকেন্ড ইতস্তত করে রুমালটা হাতে নিল সে। মৃদু শ্বাস ফেলে বলল সে, রুমালটা বাঁধলে আপনার ক্ষত ঠিক হয়ে যাবে না মিস্টার রক্তিম। ঔষধ ছাড়া রুমালে তো ক্ষত সরার কোনো ম্যাজিক হয়ে যাবে না, তাই না? আপনি একটু বেশি কেয়ার নিতে শুরু করলেন না, টিপিক্যাল বউদের মতো। আমার ক্ষতর জন্য এই রুমালটাও প্রয়োজন নেই, ব্যান্ডেজ তো দূর। অদ্রিজা বিরক্ত হলো। লোকটার অদ্ভুত কার্যক্রম, অদ্ভুত আচরণ সত্যি বিস্ময়ের। ক্ষতটা কি এমনি এমনি ঠিক হয়ে যাবে? আশ্চর্য। চুপচাপ রুমালটা বাড়তে লাগলো হাতে সে। রক্তিম ব্যাপার পাবেই আস্তে ধীরে রুমালটা পেঁচিয়ে বাঁধল সে। রক্তিম বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়োতে ব্যস্ত ছিল। আপনি সহ্য করতে চাইছেন, আমাকে সহ্য করতেই চাইছেন, আমার আচরণকে সহ্য করতে চাইছেন, কিন্তু পারবেন না, পারবেন না অদ্রিজা, আই প্রমিস। তখন রাত 1টা কি 12:30। রক্তিম বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়োতে ব্যস্ত ছিল। অদ্রিজা এখন যেই রুমে, সেই রুমটা তার পাশেরই রুম। ব্যালকনি দুটো পাশাপাশি। এক নজর পাশের ব্যালকনিটার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সে। জীবনের সবগুলো কষ্ট নিকেটনের কালো ধোঁয়ার উগড়ে দেওয়ার চেষ্টা চালালো। এর আগে অবশ্য কোনদিন সিগারেট খায়নি সে। ড্রিঙ্ক করেই নিজের কষ্ট ভোলার চেষ্টা চালাতো, কিন্তু আজ ড্রিঙ্ক করেনি সে। ইচ্ছেই হয়নি ড্রিঙ্ক করার, বরং রাগ হচ্ছে। গতকাল রাতে ড্রিঙ্ক না করলে হয়তো অদ্রিজার সাথে কিছুই ঘটতো না। অদ্রিজা আর তার মাঝে হয়তো কিছুই হতো না, কিন্তু হলো ড্রাঙ্ক থাকার কারণে। কথাটা ভেবে সামনের টুলটায় লাথি দিল রক্তিম। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন রিয়াজ সাহেব। ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমি তোমায় কি বলেছিলাম রক্তিম? রক্তিম রিয়াজ সাহেবের কথা শুনে এক নজর তাকালেন তার দিকে। তারপর সেভাবেই সিগারেটে টান নিয়ে ধোঁয়া উড়োতে ব্যস্ত হয়ে বলল, বিয়ে করতে বলছিলেন, করেছি তো। আমি তোমায় শুধু বিয়ে করতে বলিনি রক্তিম, আরো কিছু শর্ত দিয়েছিলাম আমি তোমায়, মনে নেই? রক্তিম পাশ ফিরে রিয়াজ সাহেবের দিকে চাইল, তারপর হেসেই বলল, আচ্ছা মিস্টার মাহমুদ, বিয়ের পর 1 মাস এই বাসায় থাকতে হবে, তাই তো? আছি তো। রিয়াজ সাহেব কঠিন নজরে তাকালেন, তারপর গম্ভীর গলায় বলে উঠলেন, শুধু এটা নয় রক্তিম, বলেছিলাম বিয়ের পর 1 মাস তুমি আর আদ্রিজা একসাথে থাকবে। আদ্রিজার খেয়াল রাখবে এই 1 মাস। কোনো খারাপ আচরণ করবে না, কোনো মেয়ের সাথে মেলামেশা করবে না, ড্রিঙ্ক বা স্মোক
কোনোটাই করবে না। কিন্তু তুমি কালকে ড্রিঙ্ক করেছো, আজ স্মোক, এসব কি? রক্তিম মৃদু হাসলো, ডান ভ্রু উঁচু করে বলে উঠল, আমিও আপনাকে বলেছিলাম এত শর্ত মানা সম্ভব নয়। ওকে ফাইনাল, তাহলে ডিলটা ফাইনাল হবে না তোমার কথা মতো, আর আমার কোম্পানির 50% প্রপার্টিও তুমি পাবে না, আর না ওই বিশাল এরিয়াটা আমি অনাথ আশ্রমের জন্য ছেড়ে দিব। আমি আপনার প্রপার্টি কোনো কালেই চাই না মিস্টার মাহমুদ, কিন্তু ডিলটা যে ফাইনাল হওয়া চাই, আর ওই এরিয়াটাও চাই, মাইন্ড ইট। আর আপনার এই শর্তেই আমি আদ্রিজাকে বিয়ে করেছি। এবার যদি ডিলটার এরিয়াটা না পায় তো আমার থেকে খারাপ আর কেউ হবে না মিস্টার মাহমুদ। দেখা যাক ডিলটা ফাইনাল হয় কিনা, 1 মাস পরেই ফাইনাল হবে। তার জন্য সবটা সত্যই মেনে চলতে হবে তোমার, সবটাই। রক্তিম এবার সিগারেটটা ছুঁড়ে দিল ব্যালকনির বাইরে। চোখে মুখে তিক্ততা স্পষ্ট তার। নিজের বাবার কথাগুলো তার একেবারে পছন্দ হয়নি, তা তার কপালের ভাঁজেই বেশ স্পষ্ট। দাঁতে দাঁত চেপেই বলে উঠল সে, ডিলটা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট আপনি বুঝতেও পারছেন না মিস্টার মাহমুদ। নয়তো একটা সরল মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করতাম না আমি। যে বাড়িতে আমি 10 বছর বয়সের পর একটা মুহূর্ত ছিলাম না, আমি সেই বাড়িতেই থাকছি, তাও আবার আপনার সাথে এক ছাদের নিচে। এই দুটো শর্ত মেনে নিয়েছি, বাকিগুলো তো তার কাছে কিছুই নয় মিস্টার মাহমুদ। আর সেই ডিলটা যদি ফাইনাল না হয় তো বুঝতে পারছেন আপনি কি ঘটবে, আন্দাজও নেই আপনার। রক্তিম আনমনে কিছু একটা ভেবে নিয়ে রিয়াজ সাহেবের দিকে তাকালো। ভ্রু নাচিয়ে তৎক্ষণাৎ বলে উঠল, যাও, নিজের রুমে যাও। আমি তোমার সত্ত্বে এটাও বলেছি অদ্রিজার সাথে, একসাথে 1 মাস থাকতে হবে তোমায়। আশা করি মনে আছে। কালকে আমি এই রুমে ড্রিঙ্ক করেছিলাম, স্পষ্ট মনে আছে আমার। কাল এতটাই ড্রাঙ্ক ছিলাম যে। কথাটা বলে থামল রক্তিম। তারপরে কড়া দৃষ্টিতে রিয়াজ সাহেবের দিকে তাকাতেই বলে উঠল, মিস্টার মাহমুদ আমাকে ড্রাঙ্ক অবস্থায় রুমে কে নিয়ে গেছে? কে? আপনি? হ্যাঁ আমি। কেন? রক্তিমের চোখ মুখ লাল হয়ে উঠল মুহূর্তে। রিয়াজ সাহেবের দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কথাগুলো বলে আর এক পাও দাঁড়ালো না রক্তিম। রিয়াজ সাহেবের উপর তার প্রচুর রাগ হচ্ছে। রাগে শরীরের শিরা উপশিরাগুলো যেন টই টই করছে, কিন্তু সেই টইটুম্বুর রাগটাই শীতলতায় পূর্ণ হলো অদ্রিজার রুমে ঢুকে, অদ্রিজার ঘুমনটা মুখটা দেখেই। কোনো রকম হাত পা গুটিয়ে রেখে ঘুমোচ্ছে অদ্রিজা। এলোমেলো চুলগুলো মুখের উপর লেপ্টে মিশে আছে। জানালা দিয়ে শীতল বাতাস 2-1 বার বয়ে যেতে চুলগুলো আপন মনে নড়ে চড়ে আবারও মিশল তার ফর্সা গালে। ঘুমন্ত মুখটা মোহনীয়, চোখের ঘন পাপড়িগুলো অদ্ভুত সুন্দর বোধ হলো রক্তিমের কাছে। নিজের চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল সে। দুপে এগিয়ে অদ্রিজার মুখোমুখি হাঁটু গেড়ে বসলো সে। আরও কয়েক মিনিট ঠিক সেভাবে তাকিয়েই থেকে অদ্রিজার চুলগুলো হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিয়ে মৃদু গলায় বলল সে, আপনাকে সরতে হবে অদ্রিজা, আমার জীবন থেকে সরতে হবে যে কোনো মূল্যেই, নয়তো যে রক্তিম এই রক্তিম থাকবে না, কিন্তু তার মাঝে অবিন্যস্তভাবে অন্য এক রক্তিম তৈরি হয়ে যাবে। আর আমি যে সেটা চাই না অদ্রিজা। রক্তিমের কাউকে প্রয়োজন নেই, না তো তার বাবার প্রয়োজন আছে, না তো মা, আর না ভালোবাসার মানুষ। সে একাই থাকবে। প্লিজ লিভ মি অদ্রিজা, প্লিজ। অদ্রিজা বেঘরেই ঘুমাচ্ছিল। রক্তিম ছোট ছোট চোখে কয়েকবার তাকিয়ে হাত জোড়া দিয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও থেমে গেল আবার। এই মেয়েটার মাদকতা বড় অদ্ভুত। আগের রাতে সে ড্রাঙ্ক ছিল, তাই ভুলবশত তেমন কিছু হয়ে গিয়েছিল, কিন্তু আজ তো সে ড্রাঙ্ক নয়, তবুও মেয়েটার থেকে আসক্ত হতে বাধ্য সে। তার মুখ চোখ চুলের মাদকতা শরীরময় বিরাজ করতে ছিটকে উঠে দাঁড়ালো রক্তিম। দ্রুত ব্যালকনির দিকে পা বাড়িয়ে ব্যালকনির দরজা বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলেই দূর আকাশে চোখ মেরে রাখলো সে। অন্ধকার আকাশ। সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের চোখের সামনে রক্তিমের ঘুমন্ত মুখটা ভেসে উঠতেই চমকে গেল অদ্রিজা। কয়েক সেকেন্ড চোখ মিলে রক্তিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে মনে পড়ল গতকাল রাতে ঘুমানোর সময় সে দরজা লাগায়নি, ইচ্ছে করে লাগায়নি, কারণ এর আগের দিনও রক্তিমের প্রবেশ অনেক রাত করেই ঘটেছিল। নেশাক্ত রক্তিম। সেদিন রাতের কথা মনে করে অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। সামনে লোকটার প্রতি ভেতর থেকে উগরে আসলো সব ঘৃণা, সবেমাত্র নির্দা ত্যাগ করা
চোখজোড়া লাল রক্তিম হয়ে ক্ষিপ্ত চাহনি ফেল ঘুমন্ত মানুষটির উপর। লোকটার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটা দেখে মুহূর্তে এসে চোখজোড়া যেন বলে উঠল, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ মানুষ এই লোকটি। অদ্রিজা চোখজোড়া মুহূর্তে বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। বন্ধ চোখ জোড়ে এই মুহূর্তে দেখা চমৎকার যুবকটির মুখটা তার মনে আঁকলো না, বরং একের পর এক চিত্র মনে করিয়ে দিল সেই দিনের রাতের। মস্তিষ্ক আর সইতে পারল না বোধ হয় সেই স্মৃতিগুলো, তাই তো অদ্রিজা দ্রুত উঠে সরে আসলো। দুপা এগিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নিতে নিতে রুমের বাইরে পা ফেলল সে। রক্তিমের বাবার সাথে কথা বলতে হবে ভার্সিটি যাওয়ার বিষয় নিয়ে, তাই এদিক ওদিক তাকিয়ে ঘড়িতে নজর ফেলল সে। 8:30। এতক্ষণে নিশ্চয়ই ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছেন। স্বস্তির নিঃশ্বাস নিয়ে রিয়াজ সাহেবের রুমের সামনে গিয়ে দাঁড়ালো অদ্রিজা। পর্দার এক পাশে রুমের ভেতরে রিয়াজ সাহেবকে পত্রিকা পড়তে দেখে মৃদু স্বরে বলে উঠল, স্যার আসবো? রিয়াজ সাহেব পত্রিকা থেকে মুখ তুলে চাইলেন। নিজের ছেলের বউকে দরজার সামনে দেখেই তার মুখের উপর ভেসে উঠল খুশির ছাপ। পত্রিকা গুছিয়ে এক পাশে রাখতে রাখতে বলে উঠল তিনি, আসো আসো। অদ্রিজা ভীত চাহনিতে পা এগিয়ে রিয়াজ সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। মৃদু হেসে বলল, আমার কিছু কথা ছিল স্যার। রিয়াজ সাহেব কপাল চাপড়ালেন। চোখ জোড়া বন্ধ করে অদ্রিজার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, অদ্ভুত ভাগ্য আমার, বুঝলে? ছেলে মেয়ে বলতে একটা ছেলেই, সেই ছেলেই আমার বাবা ডাকে না, মিস্টার মাহমুদ ডাকে। আর ছেলের বউ, সেও বাবা ডাকলো না, স্যার সম্বোধন করলো। জীবনে বোধহয় বাবা ডাকতে শোনা হবে না আমার। অদ্রিজা ভুরু কুচকে তাকালো। রিয়াজ সাহেবের কথার উত্তরে কি বলা উচিত তা খুঁজে পেল না সে। সেভাবে আহাম্মকের মতো তাকিয়ে থাকাতেই রিয়াজ সাহেব আবারও বললেন, আমার ছেলেকে আমি কোনোদিন বাবা বলে ডাকতে বলিনি। বলার মতো পরিস্থিতি কিংবা যোগ্যতা বোধহয় আমার নেই। তোমায় বলবো বাবা ডাকতে, উচিত হবে অদ্রিজা? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। ধবধবে ফর্সা চেহারার মৃদু হাসি টেনেই বলে উঠল, সরি, আর হবে না, এবার থেকে বাবাই বলবো। রিয়াজ সাহেব খুশি হলেন। তার চোখের ভাঁজে স্পষ্ট ফুটে উঠল সেই খুশিটা। মুখের হাসিটা যেন মুখের আধপাকা দাড়িতেও ফুটে উঠল। তৃপ্তি নিয়ে কয়েক সেকেন্ড হেসে নিয়েই বলে উঠলেন তিনি, বলো, কি বলবে? ভার্সিটি যাওয়া নিয়েই বলতে এসেছিলাম আমি। আজ থেকে যেতে পারি ভার্সিটিতে? কেন নয়, আজ থেকে যেতে পারো। নিচে গাড়ি আছে, পৌঁছে দেবে তোমাকে। কোন টাইমে ফিরবে বলে দিও, গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? অদ্রিজা হালকা নিঃশ্বাস ছেড়েই বলে উঠল, আমি একা একা যেতে পারবো। আশা করি এটুকু স্বাধীনতা আপনি দেবেন স্যার। কথাটা বলে জিভ কাটল অদ্রিজা। পর মুহূর্তেই বলে উঠল, সরি বাবা। রিয়াজ সাহেব হাসলেন। অদ্রিজাও মৃদু হেসে পরখ করে দেখল রিয়াজ সাহেবের হাসিটা একেবারে রক্তিমের মতোই। রিয়াজ সাহেবের চেহারাটা একদম রক্তিমের মতোই, লম্বা চওড়া, সবটাই রিয়াজ সাহেবের মতোই হয়েছে রক্তিম, কেবল গায়ের রংটা ব্যতীত। রক্তিমের গায়ের রংটা ধবধবে সাদা, আর রিয়াজ সাহেবের গায়ের রং শ্যামলা। অদ্রিজা হাসলো, তারপর পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেইখান থেকে। নিজের রুমে এসে রক্তিমকে না দেখে এদিক ওদিক তাকালো সে। বেলকনি, ওয়াশরুম সবটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নিশ্চয়ই নিজের সে ভুতুরে রুমে পৌঁছে গিয়েছে সে। অদ্রিজা শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছিল। হাতে একটা লাল টকটকে শাড়ি। ওয়াশরুমে শাড়ি পরতে অসুবিধা হবে, তাই শাড়িটা ওয়াশরুমে না পরে রুমে নিয়ে এসেছিল সে। পরনে পেটিকোট আর ব্লাউজ। ভেজা চুলগুলো দেখে টাওয়াল ছাড়িয়ে শাড়িটা পরতে যাচ্ছিল, ঠিক তখনই দরজা মিলে রুমে প্রবেশ করলো রক্তিম। নিজের থেকে কয়েক হাত দূরে হুড়ের মতো রূপকন্যার মোহিত রূপ চোখের নজর কাটতেই বুক ধুকপুক করলো তার। অবাধ্য চোখজোড়া সেভাবেই কয়েক সেকেন্ড তাকাতে চোখজোড়াকে মাতাল করে তুলল উন্মুক্ত ফর্সা ধবধবে পেটের ত্বকে থাকা কালো তিলটা। মমের মতো ধবধবে ফর্সার নরম তুলতুলে ত্বকে ফোঁটা ফোঁটা পানি, ঠিক তার মাঝে কালো কুচকুচে তিলটা যেন
আকৃষ্ট করারই মন্ত্র জপছে। রক্তিম সেভাবেই তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবতে থাকলাম, এক্ষুনি তিলটা ছুঁয়ে দিয়ে মসৃণ ত্বকে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিলে কি ক্ষতি হয়ে যাবে? অদ্রিজা কি কিছু মনে করবে তাতে? নিজের ভাবনায় নিজেই অবাক হলো রক্তিম। যার থেকে দূরে থাকার এত চেষ্টা, তারই কাছে যাওয়ার জন্য মন বলছে অদ্ভুত। বিছানার উপর নিজের রুমালটা আর ঘড়িটা নিতে নিতেই বলে উঠল, উফ, মিস্টার মাহমুদ আমার জন্য কিছু করতে না পারলেও রূপবতী বউ বেছে দিতে ঠিকই পেরেছেন কিন্তু। অদ্রিজা চমকে তাকালো। এই রুমে কেউ নেই, এই ভাবনাতে সে শাড়ি পরতে ব্যস্ত ছিল। রুমে কখন রক্তিম এলো তা তার খেয়ালেই আসেনি। হুট করে রক্তিমের কণ্ঠ পেয়ে কুচি না করে শাড়িটা এলোমেলোভাবে কোনোভাবে জড়িয়ে নিল শরীরে। রক্তিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনি সব দিক থেকেই জ্ঞান শূন্য মানব রক্তিম। একটা মেয়ের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা অন্তত থাকা উচিত আপনার রক্তিম। রক্তিমে হেসে উঠল হু হা করে। তেরা বেঁকা দাঁতগুলো হাসির ছন্দে হেসে উঠল। অদ্রিজার সুন্দর হাসির দেখে মোহিত নয়নে তাকিয়ে রইল। রক্তিম সেই তাকানোকে বিন্দুমাত্র পরোয়া না করে একদম অদ্রিজার সামনে এসে দাঁড়ালো। বাঁকা হেসে ফিসফিসিয়ে বলে উঠল, কেন, মেয়ের রুমে লুকাই তো কিছু থাকে নাকি অদ্রিজা? অদ্রিজা বিরক্ত হলো। কপালে ভাঁজ ফেলে তাকাতে রক্তিম চোখ টিপল। অদ্রিজা থেকে আরো এগিয়ে মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব রাখলো কেবল। ফিসফিসে কানের কাছে বলে উঠল, ফর্সা মসৃণ ত্বকে জলবিন্দুর মাঝখানে কালো কুচকুচে তিল। ভাবতে পারছেন কি সাংঘাতিক? এতটাই সাংঘাতিক যে বুক চিনচিন করে উঠল। কথাটা বলে রক্তিম বুকের বাঁ পাশে হাত রাখলো। সরু চোখে অদ্রিজা দিকে তাকিয়েই বাঁকা হাসলো সে। অদ্রিজা কিছু না বুঝে ভ্রু কুচকে তাকালো। বিরক্তি নিয়ে বলে উঠল, সরুন সামনে থেকে। রক্তিম হাসলো। অদ্রিজার সামনে থেকে সরে এসেই হাত ঘুরে পড়তে পড়তে বাঁকা চোখে অদ্রিজার দিকে তাকালো। অদ্রিজা দ্রুত ওয়াশরুমের দিকে হাঁটা দিল। রক্তিম মুচকি হাসলো। টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে দেখতে দেখতে চেঁচিয়ে বলে উঠল, অদ্রিজা প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন, আবার কিছু কথা ছিল আপনার সঙ্গে। রক্তিম কথাটা বলল, ভেতর থেকে কোনো সাড়া আসলো না। রক্তিম 1 মিনিট 2 মিনিট প্রায় 10 কি 15 বার ওয়াশরুমের দরজায় তাকিয়েছে। অদ্রিজার বের হওয়ার কথা নেই। অবশেষে যখন বের হলো তখনই অদ্রিজার মোবাইল বেজে উঠল। বিছানার উপর থাকা মোবাইলটার স্ক্রিনের উপর স্পষ্ট ভাসছে দিহার নামটা। রক্তিম একবার তাকিয়ে মুচকি হাসলো। মোবাইলটা অদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, প্রেমিকের সাথে কথা বলে আসুন, আমি অপেক্ষা করছি। অদ্রিজা হত বিহ্বল চোখে তাকিয়ে রইল। স্ক্রিনে দিহানের নামটা দেখে সরু শ্বাস ফেলল। রক্তিমের সহজ ব্যাপারটা কেন জানি বোধ হলো। ব্যাপারটা কি জটিল হওয়া উচিত ছিল? বোধ হলো না অদ্রিজার। কলটা কেটেই রক্তিমের দিকে তাকিয়ে বলে উঠল, ও আমার প্রেমিক না। রক্তিম হাসলো। অদ্রিজাকে লাল টকটকে শাড়িতে এক নজর দেখে নিয়েই বলে উঠল, প্রেমিক নয় বলছেন? অদ্রিজা কঠিন কণ্ঠে বলতো, না। আপনার কি মনে হচ্ছে আমি টিপিক্যাল স্বামীদের মতো বইয়ের প্রেমিক আছে শুনে রেগে যাব, কিংবা অভিমান করে কান্নাকাটি করবো? একদমই তা ভাববেন না অদ্রিজা। আপনি সুন্দরী মেয়ে, রূপের কমতি নেই। আপনার একটা নয় 10টা প্রেমিক থাকলে অপরাধ হবে না, আর আমি এই বিষয়ে আপনাকে সাপোর্ট করব। অদ্রিজা তেজে চাহনিতে তাকালো। রক্তিমের দিকে তীক্ষ্ণ চাহনি ফেলে বলে উঠল, আমাকে কি আপনার মতো হীন চরিত্রের মানুষ বোধ হয়? আপনি 1000টা মেয়ের সাথে সম্পর্ক রাখতেই পারেন, 1000টা মেয়ের সাথে সময় কাটাতেই পারেন, কিন্তু প্লিজ আপনার চরিত্রটা আমার মধ্যে খুঁজতে যাবেন না রক্তিম। রক্তিম দাঁত কেলিয়ে হাসলো। অদ্রিজার কাছাকাছি গিয়ে ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালে আসা চুলগুলো। নিরহ মুখ খুলে বলে উঠল, আপনি কি রেগে যাচ্ছেন অদ্রিজা? টিপিক্যাল বউদের মতো স্বামীর পাশে অন্য মেয়েদের মানতে কষ্ট হচ্ছে? একদমই না। সে যাই হোক, আমি আপনাকে বলছি, আপনি দিহানের সাথে রিলেশনটা ভেঙে দেবেন না প্লিজ। একটা ছেলের মন ভাঙবেন না প্লিজ। আর তাছাড়াও যে বিষয়ে কথা বলতে চাইছিলাম বলি। বলুন। অদ্রিজা বিরক্তি নিয়ে কথাটা বলেছিল। রক্তিম মৃদু হেসে নিজের হাতের ফাইলটা এগিয়ে দিল অদ্রিজার দিকে। তারপরেই বলল, আপনাদের বাড়িটা যেটা বিক্রি করে দিয়েছিলেন সেটা ফেরত পাবেন খুব শীঘ্রই, কিন্তু তার বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে।
কি সব বলছেন? বাড়িটা বিক্রি করা হয়েছে, তার বিনিময়ে অর্ধেক টাকা শোধ করা হয়েছে, আর আপনি বলছেন ফেরত পাবো? রক্তিম আয়েশ করে বসে বসলো বিছানায়, মাথায় সিল্কি চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে দিয়েই বলল, ফেরত কিভাবে পাবেন তা তো আপনাকে ভাবতে বলিনি। শুধু একটা কাজ করবেন, বিনিময়ে আপনি আপনার বাড়ি পেয়ে যাচ্ছেন। সিম্পল। অদ্রিজা তেজ নিয়ে বলে উঠল। আমি কোনো কাজ করব না, আর বাড়িটাও পাওয়ার লোভ নেই আমার। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো অদ্রিজার দিকে। অদ্রিজা মাঝখানের রক্তটা সঙ্গে সঙ্গে ফুলে উঠল, তার চোয়াল হয়ে উঠল শক্ত। মুঠো শক্ত করে সামনের চেয়ারটায় লাথি মেরে উঠে দাঁড়ালো সে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম তেজি গলায় কথা বলবেন না আমার সাথে অদ্রিজা, একদমই না। শুধুমাত্র টাকার লোভে আপনি একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে নিলেন। সে বেলায় ভাবেন যে আপনার এই কাজটা করা উচিত নয়। এখন বিয়েটা যখন করছেন তখন আমার দেওয়া কাজটাও আপনি করতে বাধ্য। বাধ্য আপনি, মাইন্ড ইট। কথাটা বলে আর দাঁড়ালো না রক্তিম। অদ্রিজা তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। টলমলে হয়ে উঠল চোখ জোড়া। হয়তো জীবনের শেষ পর্যায়েও তাকে লোভী সম্বোধনটা পেতে হবে। আদৌ কি সে টাকার লোভে করেছে বিয়েটা? তাহলে কি সেই দিনটা বিয়েটা না করলে ভালো হতো? ভার্সিটিতে এসে নিজের মাথা ঘুরিয়ে উঠল অদ্রিজার। সবার মুখের একটাই প্রশ্ন, দিহানের সাথে সম্পর্ক ছিল যখন, তখন অন্য একজনের সাথে বিয়েতে রাজি হয়ে গেল কেন সে? এভাবে একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করে নিল। আরও কত কি। অদ্রিজা ঝাপসা চাহনিতে ক্লাসরুম থেকে বেরিয়ে আসছিল। ভার্সিটির মাঠের কাছে এসে থমকে দাঁড়ালো সে। গেটের কাছাকাছি রক্তিম এদিকে আসছে সে। অদ্রিজা মিনমিন চোখে তাকাতেই দ্রুত এগিয়ে আসলো রক্তিম। আশেপাশে তাকিয়ে বলে উঠল সে, দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অদ্রিজা। অদ্রিজা চারপাশে ভাসা ভাসা হয়ে উঠল। মস্তিষ্ক ফাঁকা লাগছে তার। দিহানের অ্যাক্সিডেন্ট? যে ছেলেটার সাথে হাই স্কুল জীবন থেকে এতটুকু পথ চলা, সে ছেলেটাকে ভালোবেসেছিল কি না জানে না। তবে সে ছেলেটার তার চোখে উত্তম কেউ ছিল। আর তারই এরকম একটা খবর শুনে নিজেকে স্বাভাবিক রাখা আদৌ সম্ভব? অদ্রিজার চোখে পানি, চোখ মুখ এক মুহূর্তেই অন্য রূপ ধারণ করেছে যেন। রক্তিমের কথাটাকে চরমরূপে অবিশ্বাস করতে চেয়েও অবিশ্বাস করতে পারছে না সে। রক্তিমের হাতে কপালও বেশ খানিকটা ছিলে ছিল। সেসব ক্ষতগুলো স্পষ্ট বলছে রক্তিমের বলা কথাটা সত্যি। অদ্রিজা পূর্ণ চাহনিতে নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে ধপাস করে বসে পড়ল মাটিতে। হাত পা কাঁপছে তার, শীতের কনকনে ঠান্ডাও ঘেমে উঠছে তার মুখ চোখ। রক্তিমের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি দিহানকে নিয়ে মজা করছেন রক্তিম? রক্তিম কপালের ক্ষত থেকে বয়ে আসা রক্তটা ডান হাতের তালুতে মুছে নিয়ে পরনের ব্লেজারটা খুলে নিল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ফুটে উঠল রক্তাক্ত শার্টটা। সাদা শার্টের বাম পাশটা পুরোপুরি রক্তে লাল হয়ে আছে। অদ্রিজা আঁতকে উঠল। কাপা হাতে রক্তিমের শার্টের দিকে ইশারা করলেই বলে উঠল, আপনার শার্টে রক্ত কিভাবে? রক্তিম এই পরিস্থিতিতে বাঁকা হাসলো। অদ্রিজার দিকে তাকিয়ে বলে উঠল, ভেবে নিন লাল রং গায়ে লাগিয়ে নিয়েছি। অদ্রিজা মাথা চেপে ধরল। রক্তিমের শার্টের রক্তগুলো স্পষ্ট জানান দিচ্ছে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। রক্তগুলো যে আসল তাও বোঝা যাচ্ছে। তবুও মন মানতে চাইল না, কিছুতে বিশ্বাস করতে মন চাইল না দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তবুও মেনে নিল। চোখের পানিগুলো মুছে নিয়ে উঠে দাঁড়ালো এক মুহূর্তে, বলে উঠল, দিহান কোথায় এখন মিস্টার রক্তিম? বলুন, আমি যাব। রক্তিম হাসলো। অদ্রিজার দিকে তাকিয়ে বলল, গুড গার্ল, চলুন। অদ্রিজা পা বাড়ালো রক্তিমের পিছু পিছু। শরীরটা কেমন ভারী হয়ে উঠল যেন। পাগুলো চলতে চাইল না সেই ভারী শরীর নিয়ে। তবুও চলল সে। হসপিটালের করিডোরে নেহাসহ দিহানের পরিবারের লোকেরা হাঁটাচলা করছিল। অদ্রিজা হঠাৎ গিয়ে থমকে দাঁড়ালো সেখানে। পা বাড়িয়ে সামনে এগিয়ে যেতে নেহা এসে জাপটে ধরল তাকে। কাঁদতে কাঁদতে বলে উঠল সে, দ্রিজা, দিহান ঠিক হয়ে যাবে তো দ্রিজা? প্লিজ ওকে ভালো করে দে না দ্রিজা, আমি ওকে ভালোবাসি। ওকে ছাড়া বাঁচবো না আমি দ্রিজা, ও ভালো হয়ে যাবে তো? অদ্রিজা থমথমে চোখ মুখে নেহার দিকে তাকালো। কাঁদতে কাঁদতে চোখগুলো ফুলে লাল হয়ে গেছে মেয়েটার। চোখগুলো এলোমেলো হয়ে মুখে লেপটে পড়েছে। পরনের গোলাপি রঙের জামাটায় রক্তের মাখামাখি করছে।
সেই ছোটবেলা থেকে নেহাকে দেখে এসেছে অদ্রিজা। চঞ্চল প্রাণবন্ত মেয়েটি দিহানের সামনে আসলে জড়সড় হয়ে পড়তো। দিহানের সামনে তার কোনো পাগলামি বোধ হয় চোখেই পড়েনি অদ্রিজার। খুবই দরকারে কথা বলতো না তারা। সেই দিহানকে নেহা ভালোবাসে। হঠাৎ কথাটা শুনে কিছুটা থমকে গেলেও পর মুহূর্তে নেহা দুর্বল ক্লান্ত মুখের দিকে তাকালো অদ্রিজা। শরীরটা যেন ঢলে পড়বে আরেকটু হলেই, হয়তো দাঁড়ানোরও শক্তি নেই মেয়েটির। তবুও দাঁড়িয়ে আছে মেয়েটি অপারেশনের কেবিনের দরজার দিকে তাকিয়ে। মুখটা ফ্যাকাশে রক্তশূন্য বিধ্বস্ত চেহারার মেয়েটিকে দেখে হাহাকার করে উঠল অদ্রিজার মনটা। সত্যি ঠিক হয়ে যাবে তো দিহান? আবার কথা হবে তো, বলা হবে তো, দিহান আমি তোমায় ঠকিয়েছি, ক্ষমা করবে তো আমায়? জানা নেই অদ্রিজার। নেহাকে দুই হাতে আগলে নিয়েই বলে উঠল সে। নেহা এত প্রশ্ন সামলাতে পারল না, উত্তর দিতে পারল না। তার আগে শরীরটা ঢলে এলিয়ে গেল অদ্রিজার উপর ভর করে। চোখ জোড়া বুঝে নিতে নিতে ঝাপসা চোখে নেহা এক প্রশ্ন সামলাতে পারল না, উত্তরও দিতে পারল না। তার আগে শরীরটা ঢলে এলিয়ে গেল অদ্রিজার উপর ভর করে। চোখ জোড়া বুঝে নিতে নিতেই ঝাপসা চোখে অদ্রিজার শুকনো মুখটা দেখল সে। প্রশ্নগুলো কানে গেলেও উত্তর দেওয়ার মতো শক্তি পেল না নেহা। অদ্রিজা বুঝতে পারল, নেহাকে দুই হাতে শক্ত করে ধরেই পাশে বসিয়ে দিল। পাশ ফিরে রক্তিমকে কিছু বলতে যাবে ঠিক তখনই রক্তিম পানির বোতলটা এগিয়ে দিল। ইশারা নেহাকে পানি খাওয়াতে বললে দুপা পিছিয়ে দাঁড়ালো। তারপরেই বলল, নেহা একবার অলরেডি জ্ঞান হারিয়েছিল অদ্রিজা। ও চোখ মুখের অবস্থাও দেখে ওর দুর্বলতা বোঝা উচিত ছিল আপনার। এতগুলো প্রশ্ন ওকে করা উচিত হয়নি আপনার। অদ্রিজা সরু চাহনিতে তাকালো। নিজেকে মুহূর্তের চরম অপরাধী মনে হলো। সবার জীবনের সাথে সে নির্দ্বিধায় অন্যায় করে বসেছে। নিহার এই অবস্থায় এভাবে প্রশ্নগুলো করাও তার অন্যায় হয়েছে। নিহানের অনুভূতির মূল্য দিতে না পারাটা তার অন্যায় হয়েছে। রক্তিমের টাকার লোভে বিয়েটা করে নেওয়াটাও অন্যায় হয়েছে। নিজেকে মুহূর্তেই দিশেহারা লাগলো অদ্রিজার। চোখ জোড়া টলমলে হয়ে উঠলেও কাঁদল না সে। জোরে জোরে শ্বাস ফেলে রক্তিমের দিকে অসহায় চোখে তাকাতে রক্তিম বলে উঠল, হসপিটালের বাইরে গাড়ি আছে অদ্রিজা, আপনি নেহাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। ও অনেকটাই দুর্বল। আসার পর আমি আপনাকে সবটা বিস্তারিত বলবো। অপরাধী তার অপরাধ স্বীকার করবে আপনার কাছে। অদ্রিজা শেষের কথাটার মানে বুঝে উঠল না। টলমলে চোখে এদিক ওদিক তাকিয়ে দিহানের আম্মুকে চোখে পড়ল। দিহানের আব্বুর কাঁধে মাথা রেখে কেঁদেই চলেছেন তিনি। দিহানের আব্বু বিধ্বস্ত হয়ে বসে রইলেন। অদ্রিজা সেদিকে তাকিয়ে থাকতেই রক্তিম আবারও বলল, আপনাকে যেতে বলেছে আমি অদ্রিজা। নেহাকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসুন। ড্রাইভার আবার আপনাকে নিয়ে আসবে। গো ফার্স্ট। অদ্রিজা মৃদু কণ্ঠেই বলল, একবার দিহানকে দেখেই যাই। ওর সাথে আমি অন্যায় করেছি মিস্টার রক্তিম, ঠকিয়েছি আমি ওকে। ওর কিছু হতে পারে না রক্তিম, কিছু হতে পারে না। আমি ওর কিছুই হতে দিব না। রক্তিম হাসল। কপালের আঘাতটা থেকেও এখনও রক্তক্ষরণ হচ্ছে তার। মাথার পেছনটাও আঘাত পেয়েছে সে, প্রচুর ব্যথা হচ্ছে। মাথার পেছনটা হাত দিয়ে বুলিয়ে নিয়েই হেসে বলল, অপারেশন থিয়েটারে এমনিতেও আপনি ঢুকতে পারবেন না অদ্রিজা। দিহানকে এই মুহূর্তে দেখাও সম্ভব নয়। আপনি নেহাকে দিয়ে আসুন, তারপরে এসে দিহানকে দেখবেন। প্রমিস করছি দিহানের কিছুই হবে না। অদ্রিজা রক্তিমের কথার উত্তর দিল না। কান্না পাচ্ছে তার, হাত পা কাঁপছে। দিহানকে দেখতে চাইলেও হৃদয় থেকে দিহানকে দেখার সাহস জোগাতে পারল না সে। কি অবস্থায় দেখবে দিহানকে? নেহাকে নিয়ে এগিয়ে যেতে যেতেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। দিহান তাকে কতটুকু ভালোবেসেছিল, অথচ সে তো কোনোদিন এতটুকু ভালোবাসেনি দিহানকে। আজ যখন দিহান নিজের জ্ঞানে নেই, তখনই কেন নিজের ভেতর এমন অদ্ভুত বোধ হচ্ছে তার? নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে কেন তার? নেহার চোখে বুঝে রাখার তাকিয়ে ডুকরে কেঁদে উঠল অদ্রিজা। সে ভালোবাসেনি, অথচ এই মেয়েটা দিহানকে কতটুকু ভালোবাসে। দিহানের এই অবস্থায় এই মেয়েটা কতটুকু কেঁদেছে ঠিক নেই, তবে তার মুখ যখনই বলে দিচ্ছে সে দিহানকে কতটুকু ভালোবাসে। তখন বিকাল। হাসপাতালে কেবিনের দরজার আড়ালে দাঁড়িয়ে অদ্রিজা দিহানকে দেখলো। দিহানের চোখ এখনও বন্ধ, জ্ঞান ফিরেনি। মাথায় সহ শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ। অদ্রিজা দীর্ঘ শ্বাস ফেলল।
দিহানের জ্ঞান ফেরা পর্যন্ত সে হসপিটালেই থাকবে। দিহানের সাথে কথা বলে তারপরেই বাসায় ফিরবে, কিন্তু তার আগে রক্তিমের থেকে সবটা জানতে হবে তাকে। হসপিটালে পৌঁছে রক্তিমকে আর দেখতে পায়নি সে। কয়েকবার কল দিয়ে রক্তিমকে পায়নি সে। দিহানের ঘুমন্ত মুখটা এক নজর দেখে নিয়েই হসপিটালের করিডোরে হাঁটতে লাগলো সে। আনমানে কয়েক পা এগিয়ে যেতে সামনের কোনো ব্যক্তির শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেয়ে মাথা তুলে চাইল অদ্রিজা। রক্তিমকে দেখেই চোখ মুখ কুচকেই তাকালো সে। পরনে রক্তাক্ত শার্ট পাল্টে এসেছে সে। ভেজা চুল দেখে বোঝা যাচ্ছে শাওয়ার নিয়ে এসেছে সে, তবে কপালের ক্ষতটা শাওয়ার নিয়ে তা আরও সতেজ হয়ে উঠল, যার দরুন অদ্রিজা চোখে এতক্ষণ ক্ষতটা চোখে না পড়লো, এবার পড়লো। ব্রু কুচকে তাকাতেই রক্তিম বলে উঠল, চলুন আপনাকে সবটা বলছি, আমাকে আবার মিটিং অ্যাটেন্ড করতে হবে, আসুন। অদ্রিজা হত বিহ্বল চাহনিতে তাকালো রক্তিমের দিকে, মৃদু কণ্ঠে বলল, আপনার কপালের ক্ষতটা গভীর, রক্ত গড়াচ্ছে রক্তিম, হসপিটালে ব্যান্ডেজ করে নেবে। অদ্রিজা বাকিটা বলতে পারল না, তার আগেই রক্তিম বিরক্তি নিয়ে বলে উঠল, এসব সিম্প্যাথি আমার সাথে একদমই দেখাবে না অদ্রিজা, চলুন। অদ্রিজা কপাল কুচকে নিল। সেমপেথি? এটাকে সেমপেথি বলে জানা নেই তার। রক্তিমের সাথে পা বাড়ালো, সিঁড়ি বেয়ে নিচে নেমে রক্তিমের দাঁড়িয়ে পড়তে সেও দাঁড়িয়ে পড়ল। তারপর রক্তিমের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে উঠল, বলুন রক্তিম, আপনার শার্টে রক্ত, নেহার জামায় রক্ত, দিহানের অ্যাক্সিডেন্ট, আপনি, দিহান, নেহা ওদের কিভাবে চেনেন? দিহানের অ্যাক্সিডেন্টের সাথে আপনার কি সম্পর্ক, সবটা বলুন। দিহান হেসে উঠল। অদ্রিজা কঠিন গলায় বলল, হাসছেন? এই অবস্থায় হাসি পাচ্ছে আপনার রক্তিম? দিহানের কি অবস্থা জানেন আপনি? মৃত্যুর সাথে লড়তে লড়তে ফিরেছে ও। হসপিটালে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হাসতে পারছেন? মানছি মেয়েদের আপনি পণ্য হিসেবে দেখেন, তাদের দুঃখ কষ্ট আপনার কাছে কিছু নয়, কিন্তু একজন মানুষের মরার মতো অবস্থায় আপনি নির্দয়ের মতো হেসে চলেছেন রক্তিম, ছি। অদ্রিজার এতগুলো কথায় তেমন একটা বোধ হলো না রক্তিমের। যে হাসির জন্য এতগুলো কথা বলল অদ্রিজা, সেই হাসিতেও এই কথাগুলোর বিশেষ একটা প্রভাব পড়ল না। রক্তিম নিজের মতোই হাসল। কয়েক সেকেন্ড পর হাসিটা থামতেই বলে উঠল, আপনি আমার সম্পর্কে নিজের মনে ভালো ধারণা পুষে রেখেছেন কেন অদ্রিজা? আমার মধ্যে কোনো ভালো নেই অদ্রিজা, আপনি চাইলেও কোনো ভালো খুঁজে পাবেন না আমার মধ্যে। তাই প্লিজ ফিউচারে আমায় নিয়ে যে কোনো বিষয়ে এতটুকু ভালো ধারণা রাখবেন না। যেমন এই যে ভেবে নিলেন একজন মর্মর অবস্থায় পড়ে আছে তাই বলে আপনি বিরহের শোকাহত থাকবে, ভুল ধারণা আপনার। অদ্রিজা ক্ষিপ্ত চাহনিতে তাকালো, তাচ্ছিল্য নিয়ে বলে উঠল, আপনার মতো মানুষকে ভালোভাবাটাই অপরাধ মিস্টার রক্তিম, আপনি নিকৃষ্ট, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ আপনি রক্তিম, ঘৃণা করি আপনাকে আমি। রক্তিম বাঁকা হাসলো, মাথার চুলগুলো বাম হাত দিয়ে পেছনে ঠেলে দিয়েই অদ্রিজা দিকে ফিরে চাইল। পাশ দিয়ে যাওয়া একটা যুবতী নার্সকে দেখে দুপা এগোলো সে। চমৎকার হাসিটা মুখে ঝুলিয়ে নিয়ে হাত দিয়ে ইশারা করলো নার্সটিকে। অন্য কাজে ব্যস্ত থাকলেও রক্তিমের মতো সুদর্শন পুরুষের ইশারা পেয়েই হয়তো নার্সটি দ্রুত এগিয়ে আসলো। মুখের রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, বলুন স্যার, কোনো প্রবলেম? রক্তিম হাসলো। সে হাসিতেই হয়তো কম বয়সী যুবতী নার্সটি গলে গেল। আরও উৎসাহ নিয়ে রক্তিমের কথার উপেক্ষা করতেই রক্তিম বলে উঠল, সেকেন্ড ফ্লোরে 205 নম্বর রুমে যে অ্যাডমিট হয়েছে দিহান শেখ, তার জ্ঞান ফিরেছে। আপনি সেকেন্ড ফ্লোর থেকেই নেমেছেন, তাই জিজ্ঞেস করছি। সুদর্শন পুরুষটির কথা বলার ভঙ্গি, হাসি, ব্যক্তিত্ব দেখেই নার্সটি গলে গেল। ফ্যাকাশে মুখ নিয়ে পেছনে তাকিয়ে দ্রুত বলে উঠল, জি স্যার, একটু সময় দিন, আমি এক্ষুনি জেনে আসছি। রক্তিম সৌজন্যতার হাসি হেসেই বলল, ওকে। নার্সটি অসহায়ভাবে তাকালো, যেন পুরুষটির প্রশ্নের উত্তর না দিতে পারাটা তার এই মুহূর্তে সবথেকে বড় অক্ষমতা। অপরাধী গলায় বলল, জি স্যার, অ্যাকচুয়ালি খেয়াল করা হয়নি ওই রুমের রোগীর জ্ঞান ফিরেছে কিনা। এক্সট্রিমলি সরি। রক্তিম হাসলো, আবারও বলল, নো প্রবলেম, আপনি জেনে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। আর সুন্দরী মেয়েদের জন্য অপেক্ষা করতে পুরুষদের কষ্ট উপলব্ধি হয় না। নার্সটি অচেনা সুদর্শন পুরুষটার মুখে সুন্দরী খেতাব পেয়ে
খুশিতে নেচে উঠতে পারল না, কেবল চোখ মুখে চকচক করলো উপচে পড়া খুশিতে। সামনের পুরুষটির কাঙ্ক্ষিত উত্তর দিতেই পা বাড়ালো পিছন ফিরে, দ্রুত সিঁড়ি বেয়ে উঠে গেল উপরতলায়। রক্তিম সেই দিক পানে তাকিয়েছিল। হঠাৎ মনে পড়ল অদ্রিজা আছে তার সাথে। পেছনে ফিরে অদ্রিজার দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল সে। তারপর বলে উঠল, দিহান আর নেহাকে আমি কিভাবে চিনি তা ওদের কাছ থেকেই জেনে নেবেন প্লিজ। আর দিহানের অ্যাক্সিডেন্ট, অ্যাকচুয়ালি দিহান আর নেহা একসাথেই ছিল, আর আমার গাড়ির সাথে ধাক্কা খেয়ে দিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর নেহা আর আমি। রক্তিমকে বাকিটা বলতে দিল না অদ্রিজা। জাপটে পড়ল রক্তিমের উপর। রক্তিমের কলারটা নিজের দুই হাতে শক্ত করে ধরে ক্ষিপ্ত চাহনি ফেললো রক্তিমের মুখে। হিংস্র বাঘিনীর মতো রক্তিমের কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতে বলে উঠল, আপনি আপনি দিহানের সাথে এমনটা করেছেন রক্তিম? ছি! কাল যখন দিহান কল করেছিল আপনি একদম সরল ব্যবহার করেছিলেন। আমার কাছে অদ্ভুত লেগেছিল ব্যবহারটা, কিন্তু তাই বলে আপনি দিহানের সাথে এমন কিছু করবেন রক্তিম? 1 মিনিট। ড্রিঙ্ক করেছেন আপনি? ড্রিঙ্ক করে আপনি গাড়ি চালিয়েছেন, যার ফলস্বরূপ দিহান এখন হসপিটালের কেবিনে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। ছি! আপনার জন্য আজ একটা মানুষ হসপিটালের কেবিনে মরার মতো হয়ে শুয়ে আছে। আই হেট ইউ রক্তিম, আই জাস্ট হেট ইউ। অদ্রিজার এভাবে আক্রমণে রক্তিম অবাক হলো না। সে সেভাবেই দাঁড়িয়ে আছে, মুখে হাসি। অদ্রিজার বুক ধাক্কানো, কলার ঝাঁকড়ানো রক্তিমকে এক বিন্দু নাড়াতে পারল না। সে সেভাবেই দাঁড়িয়ে বাঁকা হাসলো। ঠিক তখনই নার্সটি আসলো, মুখে হাসি রেখে বলে উঠল, স্যার, দিহান শেখের জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করে আসতে পারেন। অদ্রিজা মাথা তুলে চাইল নার্সটির দিকে, সঙ্গে সঙ্গে কলা ছেড়ে দিল রক্তিমের। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, এক হাতে চুলগুলো খোপা করতে করতেই সে সিঁড়ি বেয়ে দৌড় লাগালো সেকেন্ড ফ্লোরে। রক্তিম সেদিক পানে তাকে হাসতেই পিছন থেকে নার্সটি বলল, কে উনি? নার্সটি মৃদু হাসলো, তারপরে বলল, যে ছেলেটা অ্যাডমিট হয়েছে দিহান শেখ তার হবু স্ত্রী। আর আপনার কে হয়? কেউই নয়, শুধু পরিচিত। রক্তিম কথাটা বলে পা বাড়ালো হসপিটালের বাইরে। বুকটা ভার ভার লাগছে তার। নিজের সব দুঃখগুলো কোথাও ঢেলে দিতে পারলে ভালো হতো। সত্যি কি দুঃখগুলো ঢেলে দেওয়া যায় কোথাও? দিহানের জ্ঞান ফিরেছে, চোখ মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট। মা বাবার দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে অদ্রিজার দিকে তাকালো সে। স্থির নয়নে তাকিয়ে থাকা অদ্রিজাকে দেখেই বুকের ভিতর অদ্ভুত নিয়ম করা সেই ব্যথা জেগে উঠল। ব্যথাটা তীব্র হয়ে বলে উঠল, ওই সুন্দর পবিত্র রমণীকে তুমি ভালোবাসো দিহান, ওই রমণীতে তুমি আসক্ত। হৃদয় থেকে এই কথাগুলো শুধালো ও মস্তিষ্ক গভীরভাবে জানিয়ে দিল তাকে। সে এখন বিবাহিত দিহান, অন্য কারো স্ত্রী সে। তুমি তাকে ভালোবাসতে পারো না দিহান, সেই অধিকার তোমার নেই। দিহান চোখ মুখ কালো করে দৃষ্টি সরালো দ্রুত। কথা বলার মতো অবস্থায় নেই সে, তবুও মন চাইছে অদ্রিজা এসে কিছু বলুক, সেও উত্তর দিক। বহুদিন যে কথা হয়নি এই সুন্দরী রমণীর সাথে। দিহানের ভাবনায় রয়ে গেল। অদ্রিজা সেভাবে স্থির নয়নি তাকে রেখে বাইরে গিয়ে বসলো। ডক্টর বারবার করে বলে দিয়েছে দিহানের সাথে এই মুহূর্তে কেবল দেখা করা যাবে, কোনো কথা বলা যাবে না। তাই অদ্রিজাও বলেনি। বার কয়েক জোরে জোরে শ্বাস ফেলে মাথায় 2 হাত ঠেকিয়ে বসলো সে। কয়েক মিনিট সেভাবে থাকার পর মোবাইলটা নিয়ে কল দিল নেহাকে। নেহা সে সময় কী করছিল জানা নেই অদ্রিজার, তবে কলটা নেহা ধরেনি। নেহার আম্মুই রিসিভ করলো। ওপাশ থেকে রাশভারী কণ্ঠে বলে উঠলেন তিনি, হ্যালো। অদ্রিজা থমকে গেল। পিঠ সোজা করে একদম সোজা হয়ে বসলো সে। মৃদু কণ্ঠে বলে উঠল, আন্টি, নেহা কোথায়? ভদ্রমহিলা বিরক্ত হলেন, কি খুশি হলেন বোঝা গেল না। কণ্ঠটা আগের মতোই ভারী রেখে বলে উঠলেন, নেহা তো বাসা থেকে বের হলো দিহানকে দেখতে, মোবাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছি বোধহয়। তুমি কি হসপিটালেই? হ্যাঁ, দিহানের জ্ঞান ফিরেছে, কথাটা জানতেই কল দিয়েছিলাম। আচ্ছা, ও যখন আসছেই জেনে তো যাবেই। রাখছি তাহলে আন্টি।
হ্যাঁ। অদ্রিজা কলকাতার এপাশ ওপাশ তাকিয়ে পরিচিত কাউকে না দেখে দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর দিহানের বাবা মা রুম থেকে বেরিয়ে আস্তে আস্তেই দেখেই অসহায় চোখে তাকালো। উঠে দাঁড়িয়ে দুপা এগিয়ে আবারও গিয়ে দাঁড়ালো দরজার সামনে। দিহানকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখেই দীর্ঘশ্বাস ফেলল। এখন দিহানের সাথে কথা বলা উচিত হবে না, আর একটু সুস্থ হোক, তারপর না হয় বলবে। আপাতত বাসায় যেতে হবে এক্ষুনি। তারপর আর দাঁড়ালো না অদ্রিজা। দিহানের আম্মুকে বলে বেরিয়ে পড়লো দ্রুত। অদ্রিজা রাতের খাবার খেয়ে ঘুমোতে যাবে ঠিক তখনই রক্তিমে প্রবেশ ঘটল। কপালের ক্ষতটা এখনো ব্যান্ডেজ করা, হাতের ছিলে যাওয়া অংশগুলোতেও ওষুধ লাগানো পড়েছে। লম্বা চওড়া শরীরে পরনে কালো শার্ট, ব্ল্যাক জিন্স, হাতাগুলো ফ্লোট করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, হাতের কপালের ব্যান্ডেজ দিয়েও অদ্ভুত সুন্দর লাগছিল তাকে। কিন্তু তার এই সৌন্দর্যে অদ্রিজার মন কিংবা চোখ মুগ্ধ হলো না, বরং অদ্রিজার চোখ দিয়ে বেরিয়ে এলো ঘৃণা রশ্মি। রক্তিমের দিকে তার এই জ্বলন্ত চাহনি স্পষ্ট বলে উঠল, আমি আপনাকে ঘৃণা করি রক্তিম। সেই জ্বলন্ত চাহনি নিয়েই উঠে দাঁড়ালো সে। এক্ষুনি রক্তিমের মা তার হাতে খাবার ধরিয়ে রক্তিমের কাছে নিয়ে যেতে বলবে, অথচ এই নিকৃষ্ট নির্দয় লোকটির সামনেও থাকতে ইচ্ছে হচ্ছে না তার। ঘৃণায় রিরি করে উঠছে শরীর, তীব্র বেদনায় বিষিয়ে উঠছে মন। ক্ষিপ্ত চাহনিতে রক্তিমের দিকে বার কয়েক তাকাতেই রক্তিম পা ফেলে এগিয়ে আসলো। অদ্রিজার দিকে এক নজরও তাকালো না সে এতক্ষণে। পুরোপুরি সামনের রমণীকে উপেক্ষা করে খাবার টেবিলে বসে থাকা রিয়াজ সাহেবের দিকে তাকালো সে। তারপর বলে উঠল,